আর এরপরে যদি আসি সরাসরি তোমার স্কলারশিপে, স্ক্যান্ডিনেভিয়ান স্কলারশিপ নিয়ে আমার আসলে খুব বেশি আইডিয়া নেই, যদি আমি অনেকে দেখেছি ফিনল্যান্ডে বা নরওয়েতে পড়াশোনা করেছে। তো সেক্ষেত্রে যদি একটু তোমার স্কলারশিপটা নিয়ে একটু কথা বলো, বা স্কলারশিপের বেসিকটা নিয়ে একটু কভার করো, যে কি কেমন কারা দেয় বা কেমন পাওয়া যায় আর কি কভার করে। স্কলারশিপটা মানে এখন যেটা আমি যেটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে টিউশন ফি আমাকে দিতে হয়নি। আমার ইউনিভার্সিটি টিউশন ফি ছিল বছরে 10,000 ইউরো আমার সাবজেক্টে। হুম হুম। সাবজেক্ট টু সাবজেক্ট কিছুটা ভ্যারি করে, তবে এই রেঞ্জটা আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অল্প কিছু ভ্যারি করে, তবে মাস্টার্স লেভেলে মোটামুটি কম বেশি সব জায়গায় একই। আচ্ছা। 8,000 ইউরো থেকে শুরু করে 12,000 ইউরো পর্যন্ত হুম প্রতি বছর। হুম। আর এর বাইরে ব্যাচেলরেও আপনার পড়ার সুযোগ আছে। এখানে ব্যাচেলরের টিউশন ফি একটু আলাদা। সেখানে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, সর্বনিম্ন আমি দেখেছি 4,000 থেকে 5,000 ইউরো থেকে শুরু করে 10,000 12,000 ইউরো পর্যন্ত প্রতি বছর থাকতে পারে। আচ্ছা। তবে সেখানে স্কলারশিপের সুযোগ আছে, যদিও ব্যাচেলার্স লেভেলে 100% টিউশন ফি ওয়েভার কোনো ইউনিভার্সিটি দু একটা ইউনিভার্সিটি ছাড়া কেউ অফার করে না। হুম আর এখানে ইউনিভার্সিটি আছে আসলে দুই ধরনের, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস আর একটা হচ্ছে রিসার্চ বেসড ইউনিভার্সিটি। okay, তো রিসার্চ বেসড ইউনিভার্সিটিতে যে স্কলারশিপ গুলো আছে সেগুলো মাস্টার্স এবং ব্যাচেলার্স দুই জায়গাতেই সমানভাবেই একই ধরনের স্কলারশিপ অফার করে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি, হুম হুম। আমি এবছর দেখলাম একটা ছেলে ব্যাচেলার্সেও সে একই ধরনের স্কলারশিপ নিয়ে আসছে। আচ্ছা। তো এটা একটু রেয়ার, মানে ব্যাচেলার্স লেভেলে আপনার টিউশন ফি ওয়েভার এবং লিভিং কস্ট সহ স্কলারশিপ আসলে পৃথিবীতেই মনে হয় খুব বেশি নেই আর কি। হুম। তো এখানে দু একটা ইউনিভার্সিটিতে আপনার যদি স্যাট স্কোর এবং সাবজেক্ট স্পেসিফিক স্যাট স্কোর ভালো থাকলে সেটা কভার করে। আর স্কলারশিপের কাভারিং এরিয়া হচ্ছে আপনার টিউশন ফি 100% কাভার করবে, টিউশন ফি আপনাকে দিতে হবে না। আর এর বাইরে আপনাকে প্রতি মাসে ওরা এখানকার খরচ হচ্ছে ওরা ধরে অফিসিয়াল হিসাবে 560 ইউরো করে প্রতি মাসে। হুম হুম তো সেই হিসাবে বছরে আসে 6,720 ইউরো। হুম। তো ন্যূনতম আপনার আমাদের ইউনিভার্সিটি বছরে হচ্ছে 7,000 ইউরো পর্যন্ত স্কলারশিপ দিয়েছে আমাকে, প্রতি বছর 7,000 ইউরো করে। তো ওরা 10 মাসে সেটা কভার করেছে, অর্থাৎ প্রতি মাসে আপনার 700 ইউরো করে দিয়েছে। জুন আর জুলাইটা স্কলারশিপের আওতার বাইরে ছিল। যদিও এর সঙ্গে ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটা নিয়ম, যে আপনি শুধু ফিনল্যান্ড না, ইউরোপের মনে হয় সবগুলো দেশেই আপনি মাসে সপ্তাহে 25 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন। স্কলারশিপের সঙ্গে এই কাজের আসলে কোনো সম্পর্ক নেই। স্কলারশিপ আপনি যদি পান এর বাইরেও আপনি এই কাজ করতে পারেন। আমি ইনফ্যাক্ট কাজ করেছি, আমি যখন ইন্টার্নশিপ করতাম হুম। আমার ইউনিভার্সিটিতে, আমি ইন্টার্নশিপ করেছি। ইন্টার্নশিপের পে স্কেলটা আলাদা ছিল। তো আমি ইন্টার্নশিপ চলাকালীন সময়েও আমি দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল কাজও করেছি আর কি। তো ইন্টার্নশিপটা স্টাডি রিলেটেড কাউন্ট করা হয়, তো সুতরাং আপনার স্কলারশিপের সাথে অ্যাডিশনাল ওই যে 25 ঘন্টা কাজের সময় হিসাব, সেটার কোনো আলাদা করে সম্পর্ক নেই। মোটামুটি এই জিনিসগুলো কভার করে। আর এর মধ্যে আপনি যদি আপনার ফ্লাইট থেকে শুরু করে ভিসা ভিসা রিলেটেড ইন্স্যুরেন্স, ইনিশিয়ালি আসার সময় একটা ইন্স্যুরেন্স কিনতে হয়, আর হাউজিং, এই জিনিসগুলো ম্যানেজ করার দায়িত্ব আপনার। এটা আপনার ওই 700 ইউরো বা যে পরিমাণে স্কলারশিপ পাবেন সেখান থেকে আপনাকে ম্যানেজ করতে হবে। বাট এটা সাফিসিয়েন্ট, এখানে মোর দ্যান এনাফ আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে স্কলারশিপটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এবং ডিপার্টমেন্ট প্রোভাইড করে, রাইট? মানে কোনো সেন্ট্রালাইজড কোনো সিস্টেম নেই যে সবাই এক জায়গায় অ্যাপ্লাই করবে সেখান থেকে ডিসবার্স করবে। না, এটা এটা সেন্ট্রালাইজড সিস্টেম বলতে ইউনিভার্সিটিতে সেন্ট্রালাইজড সিস্টেম। ইউনিভার্সিটিতে এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু ইউনিভার্সিটি ফিনল্যান্ডে না। ডিসাইড ইউনিভার্সিটি ডিসাইড করবে, কিন্তু আপনার ডিপার্টমেন্টই মেইন রোল প্লে করে। আমি যখন ইন্টার্নশিপ করছিলাম ওই সময় আসলে অ্যাডমিশনের ওই প্রক্রিয়াটা আমার খুব ক্লোজলি দেখা হয়েছে আর কি, কিভাবে কাজ করছে। হুম তো আহ, ওইখানে আপনার প্রথমে অ্যাডমিশন ডিসিশনটা নেওয়া হয়। অ্যাডমিশন ডিসিশনটা নিবে হচ্ছে আপনার ডিপার্টমেন্টই নিবে কাদেরকে তারা চুজ করবে বা করবে না। আচ্ছা। এর বাইরে আপনার যারা হচ্ছে পার্সোনালি মানে এর বাইরে যখন স্কলারশিপের ডিসিশন আসবে, স্কলারশিপ তো আসলে সবাই পায় না। ইউরোপের স্টুডেন্ট যারা, তাদের আপনার টিউশন ফি নেই এবং স্কলারশিপও নেই। সুতরাং শুধুমাত্র স্কলারশিপটা যারা ইউরোপের বাইরের স্টুডেন্ট তাদের জন্য। তো তখন ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আপনার ওই স্কলারশিপটা ডিসাইড করে যে কাদেরকে দিবে বা কাদেরকে দিবে না। এখন যখন তারা ডিসিশন নিয়ে ফেলে ডিপার্টমেন্ট থেকে, তারপরে তারা হচ্ছে যে ফাইনালি সবাই মিলে বসে আর কি, একাডেমিক একটা কমিটি মতো হয়। আচ্ছা। সেখানে আপনার প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে টিচাররা তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায় যে কোন স্টুডেন্টদেরকে তারা মানে ফরওয়ার্ড করছে, নাম ফরওয়ার্ড করছে। হুম ফাইনালি সেখানে ডিসিশন হয় আর কি। ডিপার্টমেন্টের কিছুটা কোটা থাকে, যেমন তাম্পারে ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু কোটা আছে আর কি, যে এই ডিপার্টমেন্ট থেকে কতজন। তো আমার ডিপার্টমেন্ট থেকে যেমন নাম গিয়েছিল আমার, পরবর্তী বছরে যেটা হয়েছে যে আমার স্ত্রী পরবর্তী বছরে ফিনল্যান্ডে আসে।
তো ও যদিও আমার ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ পেয়েছিল তাম্পার ইউনিভার্সিটিতেই, কিন্তু ফাইনালি ও হেলসিঙ্কি ইউনিভার্সিটিতেও, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি থেকে স্কলারশিপ পাওয়ার কারণে ও হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে আসে, এবং ও হচ্ছে এখানে আপনার স্কলারশিপ কমিটিতে আপনার কাজ করছে হেলসিঙ্কি ইউনিভার্সিটির। তো ওর ওর এক্সপেরিয়েন্সটা আমার নিজেরও কিছুটা দেখা হয়েছে, যে কারণে এটা আরো ক্লিয়ার হয়েছে যে এখানে ডিসিশন গুলো কিভাবে কিছুটা মেক করা হয় আর কি। তো হেলসিঙ্কি ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা নিয়ম মোটামুটি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই ওরা কমপক্ষে একজনকে স্কলারশিপ দেওয়ার চেষ্টা করে। সেটা হতে পারে যে আপনার লিভিং কস্ট এবং টিউশন ফি দুইটা সহই, অথবা আপনার শুধুমাত্র টিউশন ফি ওয়েভার। তো এটা মূলত শুধুমাত্র প্রথমে আপনি অ্যাপ্লাই করার সময় আপনাকে আলাদা করে কিছু অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লিকেশনের সময় আপনাকে শুধুমাত্র একটা জায়গায় ইন্ডিকেট করতে হয় যে আপনি কি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন কিনা, ওইখানে মার্ক করার সুযোগ থাকে। তো সেটা মার্ক করলেই আপনার সঙ্গে সঙ্গে ওই স্কলারশিপটার জন্য আপনি কনসিডার্ড হয়ে যাবেন, এবং ফাইনালি ডিপার্টমেন্ট থেকে বা অফিসিয়ালি আপনার সঙ্গে আসলে ওরা যোগাযোগ করবে না, ফাইনালি যখন ডিসিশন দেয় একবারে ডিসিশনটা জানিয়ে দিবে। আচ্ছা।